নমস্কার বন্ধু, ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আজ খুব আনন্দের একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাইছি, দিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করব। যে আপনাদের ঐকান্তিক ভালোবাসা, প্রচেষ্টা এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সস্নেহে বড় করার জন্য আজ আমার এই চ্যানেল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করল, অর্থাৎ 1K প্লাস সাবস্ক্রাইবার। আর এর জন্যে ডক্টর এম কে রয় হোমিওপ্যাথির চ্যানেল থেকে আপনাদের সকলকে কোটি কোটি ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমার জীবনে খুব আনন্দের দিন, আর এই আনন্দের পেছনে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা এবং ইউটিউব কর্তৃপক্ষ, ইউটিউবের অ্যালগরিদম, এদের সকলের সহযোগিতা আমি ভীষণভাবে অভিভূত। বন্ধু, লাস্ট যে এপিসোড, যে ভিডিওটা তৈরি করেছি, কেন্টের 12th অবজারভেশন, মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে ভিডিওটা আপনারা ভাইরাল করেছেন। এত ব্যাপক প্রচার হয়েছে, এত ব্যাপক ভালোবাসা পেয়েছে, এত ব্যাপক ইমপ্রেশন আমার কাছে এসছে, এত ব্যাপক আমি ভিউজ পেয়েছি, যেটা কল্পনার অতিরিক্ত। আর এর জন্য আপনারাই তো দায়ী। আপনারাই তো আমাকে সেই ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাই আরও একবার আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আরও বেশি বেশি করে শেয়ার করুন, আরও বেশি বেশি করে প্রচার করুন। আজ খুব ইম্পর্ট্যান্ট আরও একটা এপিসোড, কেন্টের 12th অবজারভেশনের পার্ট 2, দ্বিতীয় পর্ব। অর্থাৎ আমরা প্রথম পর্বে 1 থেকে 3 নম্বর যে অবজারভেশন, সেগুলোকে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 4, 5, 6, আরও 3টে অবজারভেশন। আর যদি পারি, ভিডিও যদি খুব লম্বা না হয়, তাহলে এই ভিডিওর শেষে 1 থেকে 3 নম্বর অতীতে যে অবজারভেশনগুলো বলেছিলাম তার পুনরায় আরেকবার রিহার্সাল বা পুনরায় আলোচনা একবার ছোট্ট করে নিতে চাই। কারণ বন্ধু, এটা এমন এক প্র্যাকটিক্যাল জিনিস, যত বেশি বার আপনি এটাকে বারবার দেখার চেষ্টা করবেন, বারবার স্মরণ করার চেষ্টা করবেন, তত ভালো আপনি ডাক্তার হবেন। আর আমার উদ্দেশ্য, আমার এই ছোট্ট জ্ঞান, আমার এই পরিমিত জ্ঞান যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর এই প্র্যাকটিক্যাল জ্ঞান ভিন্ন বন্ধু, বড় ডাক্তার হওয়া, প্রত্যেকটা কেসকে সামলে নেওয়া অসম্ভব। তাহলে চলুন শুরু করি কেন্টের 4th অবজারভেশন। 4th অবজারভেশনে কি বলা হয়েছে? নো অ্যাগ্রাভেশন উইথ দ্য রিকভারি অব দ্য পেশেন্ট। কি হলো? নো অ্যাগ্রাভেশন উইথ দ্য রিকভারি অব দ্য পেশেন্ট। আমরা বন্ধু অর্গাননে কি জেনেছিলাম? যে এ উইকার ডাইনামিক অ্যাফেকশন ইজ পার্মানেন্টলি এক্সটিংগুইশড বাই এ হাইয়ার ডাইনামিক অ্যাফেকশন। এটাই ছিল হোমিওপ্যাথির ল বা নীতি, তাই না? এ উইকার ডাইনামিক অ্যাফেকশন, অর্থাৎ একটি দুর্বল কোনো অ্যাফেকশন বা ঘটনা বলি, ইজ পার্মানেন্টলি এক্সটিংগুইশড, চিরতরে বিলীন হয়ে যায়, চিরতরে মলিন হয়ে যায়, চিরতরে চলে যায়, বাই এ হায়ার ডাইনামিক অ্যাফেকশন। ডাইনামিক হতে হবে কিন্তু, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব অন্য একটা ভিডিওতে এই অ্যাফেরিজমগুলোকে নিয়ে। তাহলে একটা উইকার ডাইনামিক অ্যাফেকশন, সেটা একটা হায়ার ডাইনামিক অ্যাফেকশন দ্বারা পার্মানেন্টলি দূর করে দেওয়া যায় বা এক্সটিংগুইশ করে দেওয়া যায়। এখানে আরও একটা শর্ত প্রযোজ্য হয়,
যে উইকার যে ডাইনামিক অ্যাফেকশন হবে, অর্থাৎ ভাইটাল ফোর্স যে স্তরে থাকবে, রোগগ্রস্ত হওয়া ভাইটাল ফোর্স, আপনি যে ওষুধকে প্রয়োগ করবেন সেই ওষুধ অবশ্যই যে প্লেনে ভাইটাল ফোর্সের যে লেয়ারে যে স্তরে ভাইটাল ফোর্সের রোগের শক্তি রয়েছে, আপনার ঔষধের আর্টিফিশিয়াল যে ঔষধ আপনি দিচ্ছেন সেই আর্টিফিশিয়াল ঔষধের শক্তি যেন সেই ভাইটাল ফোর্সের থেকে কিছু হলেও বেশি থাকে। তবেই প্রকৃতির নিয়মে ওই দুর্বল ভাইটাল ফোর্স, অসুস্থ ভাইটাল ফোর্স, এই আর্টিফিশিয়াল ভাইটাল ফোর্স স্ট্রং এবং এনরিচড মেডিসিন, বর্ধিত শক্তিসম্পন্ন মেডিসিন ওই ভাইটাল ফোর্সকে দূর করে দেবে। তাহলে কি হবে? তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে ওষুধ প্রয়োগের পরে কিছুটা বাড়ার কথা, এবং আমরা দেখি যে কিছুটা বাড়ে, তারপরে আস্তে আস্তে রোগটা কমে যায়। কিন্তু এক্ষেত্রে ফোর্থ অবজারভেশনে বলা হচ্ছে নো অ্যাগ্রাভেশন, নো অ্যাগ্রাভেশন, কিন্তু ডিজিজ রিকভারি, ডিজিজ চলে যাচ্ছে, ডিজিজ অ্যামুলেটেড। তাহলে এখান থেকে এই অবজারভেশন থেকে কেন্ট কি ইনফারেন্সে এলেন, কি সিদ্ধান্ততে উনি এলেন? উনি বললেন যে রেমিডি যেটা দেওয়া হয়েছে একদম প্রপার, কারেক্ট, সঠিক, তাই না? রিয়াকশন কি? রিয়াকশন হচ্ছে যে সঠিক নির্বাচন হয়েছে মেডিসিন, সঠিক নির্বাচন হয়েছে তার ডোজ, এবং সঠিক নির্বাচন হয়েছে তার রিপিটেশন। তাহলে রিপিটেশন, ডোজ, পোটেন্সি প্রত্যেকটা সঠিক হয়েছে। এই সঠিক হওয়ার জন্য এতটাই কারেক্ট হয়েছে যে হোমিওপ্যাথি যে অ্যাগ্রাভেশন হওয়ার পরে যে অ্যামুলেশন হয় সেই সামান্যতম অ্যাগ্রাভেশনও কিন্তু এখানে পরিলক্ষিত হয়নি। তাহলে এই ক্ষেত্রে প্রগনোসিস কি? প্রগনোসিস ভেরি গুড, ইমপ্রুভমেন্ট মার্কড, ভীষণভাবে পরিলক্ষিত হয়েছে ইমপ্রুভমেন্ট। আর আমরা কি জানতে পারি এখান থেকে? আমরা জানতে পারি যে এই যে ডিজিজ প্লেন বা এই যে অসুস্থ মানুষ, এর যে ভাইটাল ফোর্স বা এর জীবনী শক্তিতে কোনো রকম অর্গানিক বা প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ হয়নি। তার এই যে অসুস্থতা সেটা একদমই সুপারফিশিয়াল প্লেনে, অর্থাৎ দৈহিক স্তরেই রয়েছে, কোনো গ্রেটার ডেপথে যায়নি, একদম সুপারফিশিয়াল ফিজিক্যাল লেভেলেই রয়ে গেছে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ইনফারেন্স। তাহলে আগেই বললাম অ্যাকুট কেসের ক্ষেত্রে প্রগনোসিস ইজ ভেরি গুড, বাট ইন ক্রনিক কেস ডাউটফুল। ক্রনিক কেসে কিন্তু এটা ডাউটফুল। কেন ডাউটফুল? কারণ ক্রনিক কেস দীর্ঘদিন ধরে ভাইটাল ফোর্স আক্রান্ত হয়েছে। অ্যাজ পার হোমিওপ্যাথিক ল আমরা ওষুধ প্রয়োগ করেছি, যদি ওষুধ সঠিক নির্বাচন হয়ে থাকে তাহলে এই যে ভাইটাল প্লেন, সেই ভাইটাল প্লেনের উপর থেকে কিছু শক্তি সম্পন্ন, কিছু শক্তি তার বেশি থাকতেই হবে আর্টিফিশিয়াল মেডিসিনাল শক্তিকে, তবেই তো এটা ডিরেঞ্জ হবে। কিন্তু এখানে কোনো রকম অ্যাগ্রাভেশন ঘটলো না, সেই জন্য ক্রনিক কেসের ক্ষেত্রে কিন্তু এটা ডাউটফুল যে কতটা কাজ করবে। হোয়াট টু ডু? আমরা এখানে মেডিসিনের যে কার্যকারিতা তাকে কোনো রকম হ্যাম্পার করব না, কোনো রকম ইন্টারাপ্ট করব না, তার কাজকে তার সাবলীল গতিতে দেহ তাকে যেভাবে কাজে লাগাবে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে দেবো, কোনো রকম তাকে ইন্টারাপ্ট বা কোনো রকম ডিস্টার্ব করব না। রিমার্কস কি? রিমার্কস হচ্ছে হাইয়েস্ট অর্ডার অফ কিওর ইন অ্যাকুট ডিজিজ। হাইয়েস্ট অর্ডার মানে অ্যাকুট ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই 4 নম্বর ফোর্থে যে অবজারভেশন আছে, ফোর্থ অবজারভেশনে এর উপর কোনো অবজারভেশন হয় না, এর উপরে কোনো রোগ সারানোর কোনো রকম আর আলাদা করে কোনো পদ্ধতি হয় না। এটা হচ্ছে হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর। ঠিক আছে? এটাই ছিল আমাদের 4 নম্বর অবজারভেশন। একবার ছোট্ট করে সামারি করে দিই একদম নাটসেলে। 4 নম্বরে বলা হয়েছে, 4 নম্বর অবজারভেশনে বলা হয়েছে, একবার মন দিয়ে শুনুন। 4 নম্বর অবজারভেশনে বলা হয়েছে যে কোনো রকম অ্যাগ্রাভেশন হয়নি, গ্র্যাজুয়ালি অ্যামুলেশন, নো অ্যাগ্রাভেশন। কেন হয়েছে? কারণ মেডিসিন ডোজ,
পোটেন্সি রিপিটেশন সঠিক হয়েছে। আর কি হয়েছে, রোগটাকে আমরা জানি, রোগটাকে দেখতে পেয়েছি অর্গানিক বা প্যাথোলজিক্যাল কোনো স্তরে যায়নি, সেটা শুধুমাত্র ফিজিওলজিক্যাল স্তর বা সুপারফিশিয়াল স্তরে আছে, যার জন্যেই ওষুধটা খুব সুন্দরভাবে কাজ করেছে। প্রগনোসিসে বলতে পারি যে ইন অ্যাকুট কেস প্রগনোসিস ইজ ভেরি গুড, কিন্তু ইন ক্রনিক কেসেস ইট ইজ ডাউটফুল, বিকজ আমরা ক্রনিক কেসে জানি যে ঔষধ প্রয়োগের পরে সামান্য হলেও বর্ধিত হওয়ার কথা, রোগ বৃদ্ধি পাওয়ার কথা, আর্টিফিশিয়াল বাড়ার কথা, কিন্তু এখানে বর্ধিত হয়নি, বৃদ্ধি পায়নি। তাই ক্রনিক কেসের ক্ষেত্রে এটা ডাউটফুল। হোয়াট টু ডু, কী করবো এখন আমরা? তাহলে আমরা ওষুধের যে চলমান দশা, ওষুধের যে উন্নতি, ওষুধের যে ইমপ্রুভমেন্ট, তাকে কোনো রকম হ্যাম্পার করবো না বা ডিস্টার্ব করবো না। রিমার্কস কী আছে, যে এটা হচ্ছে অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে হাইয়েস্ট কিওর, হাইয়েস্ট অর্ডার অফ কিওর, এর চেয়ে সুন্দরভাবে রোগ সারতে পারে না। এটা হচ্ছে 4 নম্বর অবজারভেশন। ঠিক আছে, চলুন এবার 5 নম্বর অবজারভেশনে দেখি যে কেন্ট কি বলছেন। 5 নম্বরে বলছেন যে অ্যামুলেশন ফার্স্ট অ্যান্ড গ্র্যাজুয়াল অ্যাগ্রাভেশন অনওয়ার্ডস। ওষুধ প্রয়োগ মাত্রই কমতে শুরু করলো। ভাইটাল প্লেন, অসুস্থ ভাইটাল প্লেন, আপনি এখানে ওষুধ প্রয়োগ করেছেন, ঠিক আছে। গ্র্যাজুয়ালি পেশেন্ট, আমি উপরে দেখাচ্ছি অ্যামুলেশন, এখানে এটা অসুস্থ ভাইটাল ফোর্স, ভাইটাল প্লেন, আপনি এখানে ওষুধ প্রয়োগ করেছেন, ওষুধ প্রয়োগ করার পরে অ্যামুলেশন কমে গেল, কিন্তু গ্র্যাজুয়াল ডিক্লাইন, গ্র্যাজুয়াল খারাপ হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়াল নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ অ্যাগ্রাভেশন। তাহলে কেন্টের 5th অবজারভেশন, ভাইটাল প্লেনে ওষুধ প্রয়োগ করার পর, ডিজিজ প্লেনে ওষুধ প্রয়োগ করার পর আপনার সাডেনলি অ্যামুলেশন, দেন গ্র্যাজুয়াল ডিক্লাইন বা গ্র্যাজুয়াল অ্যাগ্রাভেশন অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, তাহলে এটা কেন হলো? ইনফারেন্স আমরা কি বলবো, যে মেডিসিন অনলি সুপারফিশিয়ালি সিলেক্ট হয়েছে, পার্সিয়াল সিলেকশন। মেডিসিন যেটাকে আমরা সিলেক্ট করছি এটা একদম সুপারফিশিয়াল, হ্যাঁ, পার্সিয়াল সিলেকশন হয়েছে, যার জন্যে প্রথমের দিকটায় কমেছে, তারপরে ও ছেড়ে দিয়েছে, কাজ করা বন্ধ করে দিয়েছে, আবার সেই ডিজিজ স্টেট আগের চেয়ে ওই দশায় চলে এসছে বা তার চেয়েও খারাপ হয়ে গেছে, অ্যাগ্রাভেশন হয়ে গেছে। ঠিক আছে, রিয়াকশানে কি বলবো, মেডিসিনের রিয়াকশন কি হয়েছে বডিতে গিয়ে ভাইটাল ফোর্সের সঙ্গে? প্যালিয়েটিভ, স্রেফ প্যালিয়েটিভ মোড, অর্থাৎ সামান্য একটু ভালো করেছে, কাজ ছেড়ে দিয়েছে, যেটাকে আমরা প্যালিয়েশন বলি। অ্যালোপ্যাথ মোড অফ ট্রিটমেন্ট আমরা দেখি, তাই না, যে কিছুটা কাজ হয়েছে, কাজ হওয়ার পরে ছেড়ে দিয়েছে, আর কোনো কাজ নেই, আবার আমাকে নতুন করে ওষুধ খুঁজতে হচ্ছে। ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো? ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বলবো যে পেশেন্টটা টু মোর সুইটেবল, কম বেশি ঠিকই হয়েছে, কিন্তু পেশেন্টটা ইনকিউরেবল। পেশেন্টটা কিন্তু ইনফারেন্সে আমরা দেখতে পাচ্ছি, কেন্ট বলছেন যে এইরকম যদি হয়ে থাকে যে সাডেন অ্যামুলেশন, গ্র্যাজুয়াল ডিক্লাইন, গ্র্যাজুয়াল অ্যাগ্রাভেশন, তাহলে এই পেশেন্টটা কিন্তু ইনকিউরেবল, এই রোগটা সারবে না। এটা কিন্তু আমাদেরকে ইমপ্রেশনে জানতে হবে। প্রগনোসিস কি? ওষুধ দেওয়ার ফলে এই পেশেন্টের পরিণতি কি? প্রগনোসিস কি? আনফেভারেবল, এর কার্যকারিতা পেশেন্টের ফেভারে যাবে না বা ডাক্তারবাবুর ফেভারে আসবে না, অর্থাৎ পেশেন্টটা দাঁড়াবে না, পেশেন্টটা সুস্থ হবে না, কমপ্লিটলি কিওর এখান থেকে হবে না। তাহলে হোয়াট টু ডু, কি করবো আমরা? তাহলে এখন কেসটাকে আমাদের নতুন করে টেক করতে হবে, অর্থাৎ নতুন করে কেস টেকিং করতে হবে। নতুন করে কেস টেকিং করে অল আসপেক্টে, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, প্রেজেন্ট কমপ্লেন, অ্যাগ্রাভেশন, অ্যামুলেশন, ডিজায়ার, অ্যাভারশন, হিট অ্যান্ড কোরিলেশন, যা যা আছে সমস্ত কেস টেকিংয়ের শর্ত মেনে কেসটাকে নতুন করে টেক করে আরও বেশি সুইটেবল, টু মাচ সুইটেবল, টু মাচ নিয়ারার টু দ্য ডিজিজ স্টেটেড মেডিসিনকে আমাকে সিলেক্ট করতে হবে এবং সেই মেডিসিনকে কিন্তু অ্যাডমিনিস্টার করতে হবে, তাকে প্রয়োগ করতে হবে। বোঝা গেছে? রিমার্কস কি? মেডিসিনটা ছিল খুবই সুপারফিশিয়াল, শর্ট অ্যাক্টিং, যার জন্য খুব অল্প সময়ের মধ্যে প্যালিয়েটিভ কাজ করেছে, কমপ্লিটলি কিওর করতে পারেনি, তাহলে ইট ইজ এ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। এটা হচ্ছে আমাদের রিমার্কস। একবার নার্সারে বলে ফেলি ছোট্ট করে 5 নম্বরটাকে। 5 নম্বরে কেন্ট বলছেন যে অসুস্থ ভাইটাল প্লেনে যখন আপনি ওষুধ প্রয়োগ করছেন
তো কি হলো, রোগের লক্ষণ সাডেনলি কমে গেল, পেশেন্ট ভালো হয়ে গেল। কিন্তু খুব গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আবার পেশেন্ট সাডেনলি আবার ফল করে গেল, অর্থাৎ তার আবার অ্যাগ্রাভেশন, ডিজিজ অ্যাগ্রাভেশন দেখা গেল। কেন হলো? কারণ আমরা যে মেডিসিনটাকে সিলেক্ট করেছি সেটা খুব সুপারফিশিয়াল, খুব শর্ট অ্যাক্টিং এবং খুব একটা সিমিলিয়াস কিউরেন্টার নীতি ফলো করে খুব সিমিলিমাম মেডিসিন সিলেকশন হয়নি। অ্যাকুটের মতন কাজ করেছে, অর্থাৎ প্যালিয়েটিভের কাজ করেছে, সামান্য একটু কমিয়েছে, দেন আবার ছেড়ে দিয়েছে, অর্থাৎ আগের অসুস্থতায় ফিরে এসছে, অর্থাৎ এর প্যাথোলজিক্যাল ড্যামেজ আছে, এর শরীরে অর্গানিক বা প্যাথোলজিক্যাল পুরো ড্যামেজ আছে, সেগুলোকে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। প্রগনোসিস নট ফেভারেবল, পেশেন্টের অনুকূলে যাবেন। করব কি? তাহলে কেসটাকে নতুন করে টেকিং করব, রিকেস টেকিং করব এবং অল আসপেক্টগুলোকে নিয়ে, সমস্ত রকম দিকগুলোকে নিয়ে কেসটাকে নতুন করে টেক করে যতটা সম্ভব সিমিলিবাম কিউরেন্টার যাতে হয় সেই সব মেডিসিনকে সিলেক্ট করব, দিয়ে আবার অ্যাডমিনিস্টার করব। রিমার্কস কি আছে? যেহেতু এটা প্যাথোলজিক্যাল কোনো গন্ডগোল আছে, একদম সুপারফিশিয়াল মেডিসিন সিলেকশন হয়েছে, তাই প্যালিয়েটিভের কাজ করেছে, কিন্তু অর্গানিক স্টেজে বা প্যাথোলজিক্যাল স্টেটে এ কোনো টাচ করতে পারেনি, তাই এটা পেশেন্টের ফেভারে যাবে না। বুঝে গেছে? নেক্সট চলুন 6 নম্বর অবজারভেশন। কেন্ট কি বলছেন 6 নম্বর অবজারভেশনে? টু শর্ট রিলিফ অফ সিমটমস। টু শর্ট, টু শর্ট রিলিফ অফ সিমটমস, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য, খুব স্বল্প মেয়াদি ইমপ্রুভমেন্ট হয়েছে, দেন স্টপ, আর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এটাও আমাদেরকে দেখতে হবে। আমরা ভুল করে কি করি, ও তাহলে হয়তো এটা ঠিক হয়নি, মেডিসিনটা সিলেকশন ঠিক হয়নি, চলো তাহলে একটা নতুন মেডিসিন দিয়ে দিই, তাই না? না 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 না, এই ভুল করা যাবে না। আমাকে ভালো করে অবজারভেশন করতে হবে, ইনফারেন্স দেখতে হবে, যে হোয়াট টু ডু, কি করবো সেটাকে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এখানে আমরা ইনফারেন্সে কি দেখবো, কেন এরকম ঘটনা ঘটলো, টু শর্ট রিলিফ কেন হলো? ইনফারেন্সে বলছেন কেন্ট, রেমিডি শর্ট অ্যাক্টিং, অ্যাকশন টু শর্ট রিলিফ অফ দ্য পেশেন্ট, ইমপ্রুভমেন্ট। এখানে আমরা তিনটে স্টেজে ইমপ্রুভমেন্টের কথা আলোচনা করব। 3টে স্টেজ। কি কি 3টে স্টেজ আমরা দেখব সেগুলোকে। কেসটাকে প্রথম আমরা যে কেসটাকে অবজার্ভ করবো, যেভাবে প্রথম দেখতে হবে কেসটাকে আমরা নতুন করে আবার টেক করব, রিকেস টেকিং করব। রিকেস টেকিং করে দেখব যে এই সুস্থতার পেছনে, পেশেন্টের সুস্থতার পেছনে কোনো অবস্টাকল বা কোনো বাধা নেই তো, যাকে আমরা অর্গাননের ভাষায় বলি অবস্টাকল টু কিওর। অবস্টাকল টু কিওর, আপনি সুন্দর মেডিসিন দিয়েছেন, আপনার জ্ঞান সাধ্য মতন সুন্দর মেডিসিন প্রয়োগ করেছেন, কিন্তু পেশেন্ট আরোগ্য লাভ করছে না, পেশেন্ট ভালো হচ্ছে না। তাহলে আমাদের প্রথমেই যে কথাটা মনে পড়ে যে কোনো অবস্টাকল টু কিওর নেই, কিওরের পথে, সুস্থতার পথে কোনো বাধা নেই তো। আলোচনা করব পরবর্তীকালে অন্য ভিডিওতে। তাহলে প্রথম আপনাকে দেখতে হবে সার্চ আউট করে যে কোনো অবস্টাকেল আছে কিনা। এটা হচ্ছে ইমপ্রেশন নাম্বার 1 বা ইনফারেন্স নাম্বার 1। নাম্বার 2, মেডিসিন ঠিক আছে, আপনি আবার কেস টেকিং করছেন, আপনি পেশেন্টকে আবার জিজ্ঞাসাবাদ করছেন, বাড়ির অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসাবাদ করছেন। নাম্বার 2 ইনফারেন্স হচ্ছে যে ওষুধ তো ঠিকই ছিল, কিন্তু ওষুধের কোনো ইন্টারাপশন ঘটছে না তো, পেশেন্ট জেনে অথবা না জেনে এমন কিছু প্রয়োগ করছে না তো, এমন কিছু খাওয়া দাওয়া করছে না তো, এমন কোনো দিনচর্যা বেছে নেয়নি তো, যার জন্য ওষুধের যে কার্যকারিতা সেটা ইন্টারাপ্ট হচ্ছে, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা খুলে কাজ করতে পারছে না, কমপ্লিটলি কাজ করতে পারছে না। এটাও আপনাকে সার্চ আউট করতে হবে। এটা ইনফারেন্স নাম্বার 2। নেক্সট, ইনফারেন্স নাম্বার 3, যে কেসটা কোনো অর্গানিক বা প্যাথোলজিক্যাল স্তরে চলে যায়নি তো, কোনো অর্গানিক ড্যামেজ হয়নি তো, কোনো প্যাথোলজিক্যাল ড্যামেজ হয়নি তো, যার জন্য ওষুধ টু মাচ অ্যামুলেশন করতে পারছে না, শর্ট রিলিফ করিয়ে ছেড়ে দিচ্ছে। এটাও আপনাকে ভাবতে হবে। অর্থাৎ তিনটে আসপেক্ট থেকে আপনাকে 6 নম্বর যে অবজারভেশন আছে, 6 নম্বরের
কেন্টের দ্বারা স্বীকৃত যে 6 নম্বর অবজারভেশন, সেই অবজারভেশনে ইনফারেন্সে আপনাকে তিনটে শর্তের কথা বা ঘটনার কথা ভাবতে হবে। তাহলে হোয়াট টু ডু, এরকম ক্ষেত্রে আমরা কি করব? এর কিন্তু প্রগনোসিস ভালো না, প্রগনোসিস পুয়ার, আনফেভারেবল, ব্যাড। হোয়াট টু ডু, আবার রিকেস টেকিং করব এবং যে কাজ চলছে ওষুধের সেই কাজকে ডিস্টার্ব করব না। আর অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে টু মাচ ফ্রিকোয়েন্টলি আমরা মেডিসিন প্রয়োগ করতে থাকবো, যেহেতু করেই ছেড়ে দিচ্ছে, একটুখানি অ্যামুলেশন করেই ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে ফ্রিকোয়েন্টলি সুইটেবল মেডিসিনকে ফ্রিকোয়েন্টলি রিপিটেশন করতে হবে, এটা কিন্তু আমরা করব। রিমার্কসে কি বলবো আমরা এখানে? মেডিসিন ইজ নট প্রপারলি সিলেক্টেড, মেডিসিন প্রপারলি সিলেক্ট করা হয়নি। এবং আরেকটা যেটা দেখতে হবে যে এর প্যাথোলজিক্যাল বা অর্গানিক স্তরে ড্যামেজ আছে, সুতরাং আমাকে আরও ভালো করে কেস টেকিং করে আরও ভালো ওষুধ প্রয়োগ করতে হবে। তবে অ্যাকুটের ক্ষেত্রে যে সিমটমগুলো অ্যামুলেশন করাচ্ছিল সেই ওষুধকে আমার বারবার ফ্রিকোয়েন্টলি প্রয়োগ করতে হবে। বোঝা গেছে? 6 নম্বর অবজারভেশন। তাহলে 6 নম্বরটাকে আরেকবার বলে দিচ্ছি, টু শর্ট রিলিফ। কেন হলো? 3টে ঘটনা। মেডিসিনটা খুব শর্ট অ্যাক্টিং সিলেকশন হয়েছে, সিমিলিয়ামের পদ্ধতি মেনে হয়নি, প্যাথোলজিক্যাল স্তরে কোনো বা অর্গানিক স্তরে কোনো গন্ডগোল রয়ে গেছে, অ্যাকুটের ক্ষেত্রে সামান্য কাজ করেছে, কোনো অবস্টাকল আছে কিনা দেখতে হবে, পেশেন্টের ওষুধের আরোগ্যের পথে কোনো রকম বাধা আছে কিনা বা কোনো ইন্টারাপশন ঘটছে কিনা দেখতে হবে, প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস যদি থাকে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর অ্যাকুট মেডিসিন যেটা সিলেক্ট করেছি ওটাকে ফ্রিকোয়েন্টলি বারবার আমাকে প্রয়োগ করতে হবে, রিপিটেশন করতে হবে। আর মন্তব্যতে এসে বলবো যে যেহেতু অর্গানিক বা প্যাথোলজিক্যাল স্টেটে ড্যামেজ আছে, তাই ক্রনিক কেসের ক্ষেত্রে এর প্রগনোসিস ভালো নয়, কিন্তু অ্যাকুট কেসের ক্ষেত্রে বারবার রিপিটেশন আমরা করতে পারি, যেহেতু সুপারফিশিয়াল স্তরে যদি ডিজিজটা থাকে তাহলে সে কিছু উপকার করতে পারবে। তাহলে এই ছিল 4, 5, 6 কেন্টের অবজারভেশনের 3টি অবজারভেশন। তাহলে 1 থেকে 6 অবধি 3টে তো আজকে বললাম, আমি নাট সেল এক নজরে 1 থেকে 3 অবধি একটু রিভিশন করে নিই। কেমন? 1 নম্বর, প্রোলংড অ্যাগ্রাভেশন, ভাইটাল ফোর্স, মেডিসিন প্রয়োগ করা হয়েছে, প্রোলংড অ্যাগ্রাভেশন, ফাইনাল ডিক্লাইন অর্থাৎ ডেথ বা আউট অফ কন্ট্রোল। 1 নম্বরে কেন হয়েছে? কারণ আমরা ডিপ অ্যান্টিসোরিক মেডিসিন প্রয়োগ করে দিয়েছিলাম, পোটেন্সি খুব হাই করেছিলাম, ডিস্ট্রাকশন ম্যাসিভ হয়েছিল, প্রগনোসিস ব্যাড, ইনকিউরেবল। হোয়াট টু ডু? ইমিডিয়েট অ্যান্টিডোট দ্য পেশেন্ট, ইমিডিয়েট অ্যান্টিডোট করে নিতে হবে। কেমন? রিমার্কস কি? এইসব ইনকিউরেবল পেশেন্টদের ক্ষেত্রে এত ডিপ অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়া যাবে না, এত হাই পোটেন্সিকে দেওয়া যাবে না, 30 বা 200 দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে? এটা ছিল 1 নম্বর অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন, লং অ্যাগ্রাভেশন বাট স্লো অ্যামুলেশন। লং অ্যাগ্রাভেশন, অনেক দীর্ঘস্থায়ী অ্যাগ্রাভেশন, দীর্ঘদিন ধরে অ্যাগ্রাভেশন হচ্ছে, কমছে যখন ধীরে ধীরে একটু করে কমছে। ইনফারেন্সে কি? এর অবশ্যই কোনো প্যাথোলজিক্যাল বা অর্গানিক ড্যামেজ আছে, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝে গেছে? 3 নম্বর অবজারভেশন কি আছে? কুইক অ্যাগ্রাভেশন, স্ট্রং অ্যাগ্রাভেশন, শর্ট অ্যাগ্রাভেশন। ওষুধ দিয়েছি, ফাট করে বেড়ে গেল, কুইক কিন্তু শর্ট, ঠিক আছে না? এবং ডিপ, দেন অ্যামুলেশন, তারপরে খুব তাড়াতাড়ি ছেড়ে দিল, বাড়াটা খুব তাড়াতাড়ি কমে গেল, পেশেন্ট ভালো হতে শুরু করলো। ইনফারেন্সে কি বলবো? রেমেডি কারেক্ট, রিয়াকশন ভিগোরাস, প্রচণ্ড বেড়েছে, তীব্র বেড়েছে, কিন্তু শর্ট। ঠিক আছে? প্রগনোসিস গুড। হোয়াট টু ডু? কিচ্ছু করতে হবে না, পেশেন্ট ধীরে ধীরে অ্যামুলেশন হয়ে যাবে। রিমার্কস,
আমরা সঠিক ডোজ, সঠিক পোটেন্সি, সঠিক মেডিসিন সিলেকশন করেছি, যার জন্য পেশেন্ট খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর। ঠিক আছে, তাহলে বন্ধু 1 থেকে 6 নম্বর অ্যাফেরিজম আমরা আজকে এখানে শেষ করলাম। খুব শীঘ্রই আমরা 7, 8, 9 অর্থাৎ 12th অবজারভেশনের 3য় পর্বে প্রবেশ করব। তাহলে সেই আগের মতন প্রার্থনা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার ডাক্তার বন্ধুরা, আমার ছাত্ররা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চাইছেন, সত্যি সত্যি ভালো ডাক্তার হতে চাইছেন, তারা এগুলোকে মন দিয়ে দেখুন, শিখুন, পড়ুন, বুঝুন এবং প্র্যাকটিস করুন। তাহলে আগামী দিনে আমরা হোমিওপ্যাথির জয় জয়াকার করতে পারবো, অনেক ইনকিউরেবল ডিজিজকে আমরা আরোগ্য দিতে পারবো এবং অ্যালোপ্যাথদের সঙ্গে চ্যালেঞ্জ করে আমরা আমাদের হোমিওপ্যাথির ধ্বজা ঊর্ধ্বে ধরতে পারবো। তাহলে আশা করি প্রত্যেকে আমাকে একটা করে লাইক দেবেন, আগের মতন শেয়ার করবেন, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডক্টর MK রয় হোমিওপ্যাথকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বেল বাটনকে অবশ্যই পুশ করবেন যাতে ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ রাখুন, আর ভারত মাতার জন্য কাজ করে যান। নমস্তে, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।